মা, মা, ওদিকে কোথায় যাচ্ছেন? শুনুন, থামুন। কথাগুলো বলতে বলতে এগিয়ে যান হোসেন সাহেব, কিন্তু তার মনে হলো মা যেন তার কথা শুনতেই পাননি। তিনি হেঁটে চলেছেন বাড়ির পেছনের ঘন বাগানের দিকে। সদ্য বিয়ে করা হোসেন তার শাশুড়ির এরকম আচরণে বেশ বিরক্ত হলেন। এদিকে তার ডাক শুনে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এসে তাকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কাকে ডাকছ? হোসেন সাহেব বিরক্তি প্রকাশ করে বললেন, তোমার মাকে ডাকছিলাম। কিন্তু মা তো আমার সাথে কোনো কথাই বললেন না। তিনি হেঁটে গেলেন বাগানের দিকে। এই কথা শুনে তার স্ত্রী তার দিকে বোকার মতো তাকিয়ে রইলেন। এরপর তার স্ত্রী তাকে কিছু বলতেই তিনি চমকে উঠে বাগানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। সময় 1981 সাল। হোসেন সাহেব বিদেশ বিভুঁই থেকে দেশে ফিরে বিয়ে করেছেন সদ্যই। প্রায় মাসখানেক পর স্ত্রী বেড়াতে বাপের বাড়ি চলে যান। তারও একই সাথে যাওয়ার কথা থাকলেও কিছু জরুরি কাজ থাকায় তিনি তা পারেননি, তাই স্ত্রীকে আগেই পাঠিয়ে দিলেন। প্রায় 1 সপ্তাহ পর তিনি শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। শ্বশুর বাড়িটি ছিল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একটি গ্রামে। তখনকার যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না, এবং এটা আমরা সবাই জানি। সকালে রওনা হলেও তিনি মধ্যরাতে চাটখিল গিয়ে পৌঁছান। সেখানে দিনের বেলায় ভ্যান বা রিক্সা বাহন থাকলেও এত রাত হওয়ায় তিনি আশেপাশে কিছু খুঁজে পেলেন না, কোনো মানুষজনও দেখতে পেলেন না। একই এলাকায় তার দাদার বাড়ি হওয়ায় তিনি রাস্তাঘাট বেশ ভালোই চিনতেন। সেখান থেকে তার শ্বশুর বাড়ি ছিল প্রায় 10 কিলোমিটার। তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কোনো বাহন না পেয়ে অগত্যা হাঁটতে শুরু করলেন। গ্রামের মানুষগুলো সবে সন্ধ্যা হতেই খুব দ্রুত কাজ শেষ করে শুয়ে পড়েন। তা মোটামুটি সবারই জানা। 80 দশকে বিদ্যুৎহীন সেই গ্রাম্য এলাকা খুব নিরিবিলি হবে সেটা অস্বাভাবিক নয়। তাই সেই সময়ে হোসেন সাহেব কাউকেই দেখতে পেলেন না। মাটির রাস্তা, গভীর রাত, ঘুটঘুটে অন্ধকার, আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। এর সাথে রাস্তার দুপাশে গাছগুলোর কারণে রাস্তা যেন আরও অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে। এই অবস্থা দেখে আসার সময় তার টর্চ লাইটটি সাথে না নিয়ে আসার জন্য হোসেন সাহেব নিজেকেই গালমন্দ করতে শুরু করলেন। পকেট থেকে সিগারেট বের করে ধরালেন আর দেখে নিলেন কটা দেশলাই রয়েছে। গোটা বেশেক হবে, চলে যাবে মনে হয়, মনে মনে ভাবলেন তিনি। সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চলতে শুরু করলেন। চারপাশে শুধু ঝিঁঝি পোকার ডাক, মাঝে মাঝে ব্যাঙ ডেকে ডেকে উঠছে। কিছু সময় পর হোসেন সাহেব একটা করে দেশলাই জ্বালিয়ে দেখে নিচ্ছেন সামনের পথটা। হোসেন সাহেব ঢাকার ছেলে হলেও সাহসটা ছিল বেশ। তিনি অশরীরী ব্যাপারটা অবিশ্বাস না করলেও ভয় পেতেন বলা যাবে না। প্রায় 2-3 কিলোমিটার পথ চলার পর দাঁড়িয়ে হাতের ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা পানি খেয়ে আবার চলতে শুরু করলেন। খানিকটা সামনে এগোতেই কর্দমাক্ত রাস্তায় এসে পড়লেন। এতটাই কর্দমাক্ত যে তার পায়ের জুতা জোড়া দেবে যাচ্ছে কাদার ভেতর। বেশ খানিকক্ষণ হেঁটে কর্দমাক্ত অংশটা পাড়ি দিয়ে শুকনো রাস্তায় উঠলেন। জুতো ভারী হয়ে যাওয়ায় আবারও ব্যাগ থেকে পানি বের করে জুতো পরিষ্কার করে নিয়ে বোতলের পানিটুকু খেয়ে নিয়ে বোতলটি রাস্তার পাশের ডোবার দিকে ছুঁড়ে ফেললেন। এবার পকেট থেকে সিগারেট বের করে নিয়ে জ্বালিয়ে নিলেন। দেশলাইটা ফেলে দেওয়ার আগে সামনের রাস্তার দিকে ধরলেন। দেশলাই ফেলে দেওয়ার পর মুহূর্তেই তার মনে হলো কয়েক কদম সামনে রাস্তার পাশে কে যেন বসে আছে। তিনি কিছুটা ভয় পেলেন। হুট করে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চিন্তা করলেন আরেকটি দেশলাই জ্বালিয়ে নিশ্চিত হবেন কিনা। ভাবতে ভাবতেই সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ বলে উঠল, কে যায়? কি ব্যাপার? কথা কন না কেন? কে যায়? হোসেন সাহেব লম্বা দম ছাড়লেন। তিনি অনেকটা হতভম্ব হয়ে বলে উঠলেন, আমি হোসেন, শামসুদ্দিন সাহেবের জামাতা। কিছুক্ষণ সব চুপচাপ। এরপর কণ্ঠটি আবার বলে উঠল, এত রাতে কোনো